সকালবেলায় গরমা গরম এক কাপ চা, আগের ব্লগেও দেখিয়েছিলাম এক কাপ গরমা গরম চা। আজকে ব্লগ শুরু করছে এক কাপের বেশি হবে এখানটা, যদিও গরমা গরম চা দেখিয়ে এটা খাবো আজকে রুটি দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল কটা বাজে দেখে নিই, এখন বাজে সকাল 11:25, 11:30 মতো বাজে। আর সকালবেলা দেখলে ব্রেকফাস্ট কী করেছি, এক কাপ চা খেয়েছি, এক পিস রুটি খেয়েছি, আর তার সাথে একটা কলা খেয়েছি। তো মানে রুটি, কলা আর এক কাপ চা, এটা ব্রেকফাস্ট করেছি। আর এখন বেরোচ্ছি আমি, একটুখানি যাব আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে যাব। ওখানটায় গিয়ে হচ্ছে আদি ওমের স্কুলের ইয়োগা ম্যাট লাগবে, সেই ইয়োগা ম্যাটটা আমাদের এখানে খুঁজেছি, অনেক জায়গা পাইনি, তো ওখানটায় যাব। তো ওখানটায় গিয়ে আনবো। এখন 11:30 মতো বাজে প্রায়, আসবো, এসে রান্না করব, কখন কী করবো জানি না। এখন বেরোবো তখন বেরোবো, এই করে করে অলরেডি এতটা লেট হয়ে গেল। তো চলো বেরোনো যাক, তাড়াহুড়ো করে বেরোচ্ছি। ওমকে ঘরে রেখে এসেছি, পাশের ঘরে বলে এসছি, ওরা একটু থাকলো, আমি যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না, নেমেও গেছি, আর 2 মিনিট হাঁটলেই দোকান। তো চলো দেখে যাওয়া যাক। খুব টেনশনের মধ্যে রয়েছি, তাড়াহুড়োর মধ্যে রয়েছে, যেহেতু দুটোকে রেখে এসছি ঘরে, হাজব্যান্ড বেরিয়ে গেছে। ইয়োগা ম্যাট খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, কোথাও পেলাম না। এক জায়গায় পেয়েছিলাম, একটা পেয়েছিলাম, কিন্তু কোয়ালিটি আমার পছন্দ হলো না। অনেক জায়গায় খুঁজলাম, অনেক দোকানে গেলাম, পেলাম না। আদি ওম তো পাগলা করে খেয়ে নেবে আজকে আমাকে, কারণ হচ্ছে আমাকে 2 দিন ধরে বলছিল, আমি তো না ব্যাপারটা কত খেয়াল করিনি। আজকে মানে কালকে যেহেতু স্কুল আছে, সকালে লাগবেই। এখন আমি কি করবো জানি না, বাড়িতে গেলে পুরো আমাকে পাগল করে নেবে। দুটো তো নিতেই হবে মাস্ট। এবার পাপা গেছে, বেরিয়েছে, বার সাথে গেছে, দেখি ওখানে যদি এমন একটা জায়গায় গেছে, ওখানে কাছে পিঠে দোকানও নেই, একটা কাজে গেছে, দেখা যাক কি করতে পারি। চলো বাড়িতে আপাতত যাই, দেখা যাক। যে কাজ করতে গেছিলাম সে কাজ হলো না, মানে সারা এরিয়া যেখানটা গেছিলাম, সারা এরিয়া মানে কি বলবো, খুঁজে খুঁজে বেরিয়েছি। এমন কোনো দোকানে, বেডিংয়ের দোকান থেকে শুরু করে বুক স্টল, কোথাও পাইনি ম্যাট। এক জায়গায় পেয়েছিলাম, একটা ম্যাট পেয়েছিলাম, বাট ম্যাটটা আমার পছন্দ হয়নি, পাতলা ধরনের ছিল, প্লাস দামটা অনেকটা চেয়েছে। দামটা ফ্যাক্ট ছিল না, আমি দুটো পেলে নিয়ে আসতাম, কিন্তু একটা যেহেতু আমি পেয়েছি, সেই তো দুটো, একটা নিয়ে এলে বাড়িতে যুদ্ধ বেঁধে যেত, সেই কারণে আনলাম না। আর কোথাও কোনো ম্যাট আমি পাইনি। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি স্কুলে ফোন করেছিলাম আর কি, মানে স্কুলে বলতে ম্যামকে ফোন করেছিলাম, ম্যামকে। উনি বললেন যে না, দুদিনের মধ্যে আসলে হবে। অথচ এদিকে আদিও বলছে আমাকে কালকের মধ্যেই লাগবে। তো যা হয়, বাচ্চা কাচ্চা কোনো একটা নতুন জিনিস দেখলে কতটা এক্সাইটমেন্ট ওদের মধ্যে থাকে জানো তো। তো যাই হোক, ওখানে আমি বাড়িতে এসে আমি অনলাইনে অর্ডার করলাম ফ্লিপকার্টে। আর জানো তো, ওখানটা চাইছি 450, মানে 6mm এর যে ম্যাটগুলো, আমাকে ক্যাটলগ দেখালো আর 450-500 টাকা করে চাইছে, বাট আমি 6mm এরগুলো আমি ফ্লিপকার্টে দেখলাম 299, 349 এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি, ফ্রি ডেলিভারিতেও পেয়েছি। আবার খুব ভালো হলো সত্যি, যেটা হয় ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে, নয়তো এখন আমাকে গড়িয়াহাটে আবার ছুটতে হতো। এটা কিনে নিয়ে এসেছি, এটা আমি বাইরে যখন ঢুকছি তখন দেখছি বাড়ির নিচে 100 টাকা যে গাড়িগুলো আসে, কোম্পানি মাল, মানে সবকটা জিনিসই খুব ভালো হয় 100 টাকায় গাড়ি, জানো তো। যেগুলো কিনা বাইরের দোকানে কিনতে গেলে মোটামুটি সেগুলো দাম 200 টাকা, 250 টাকা নিচে থাকে না। তো এর আগে বড় একটা গাড়ি কিনেছিলাম, সেটাও আছে, অনেক হেল্পফুল। আর এটা আমি 100 টাকা পেয়ে গেছি, জাস্ট আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো। দেখি এর 4টে ছিল আমার সামনে, সব দিকেই চিলিমিলি করে নিয়ে নিচ্ছে। তা বলছে কত করে, এটা বলছে 100 টাকা। তো 3টে নিল, এটা লাস্ট ছিল, এটা আমি নিয়ে এলাম। দেখো অনেকটা বড়, কিন্তু কন্টেনারটা বড়, দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে বড়। আর বেশ চওড়াও আছে, উপরে ক্যাপটা আছে, ক্যাপটাও বেশ একটু উঁচু টাইপের আছে, অনেক হেল্পফুল হবে আমার ঘরে যা জামা কাপড়ের অবস্থা হয়। এখন ভাঁজ করতে পারলাম না, পরক্ষণে ভাঁজ করবো, বা ভাঁজ করে রেখে দিয়েছি জায়গায় জায়গায় যদি না রাখতে পারি, হয়তো মনে করলাম না এই কাজটা করেছি তারপরে রাখছি, ব্যাস এসে দেখবো যে কি সেই, জানো তো যেটা হয় আর কি। এখন অনেক কাজ আছে। এখন ওই ঘরে হচ্ছে আমাদের অনুষ্ঠানের সময় যে ডেস্কটা আর কি এখানটা ছিল, মাইক্রোওয়েভে রাখা ডেস্কটা ওই ঘরে রয়েছে, ওই ঘর থেকে তারপরে এখানটা এখন আনতে হবে।
অনুষ্ঠান হয়ে গেছে, বেশ অনেকদিন হয়ে গেল, 29th of December হয়েছিল অনুষ্ঠান। কিন্তু এটা এই জায়গাটা লাগবে বলে ডাইনিং স্পেসটা ফাঁকা করার জন্য এই শুধু ডেস্কটা ধরে আমি মাস্টার বেডরুমে রেখে এসেছিলাম। বাট আজকে এতদিন পরেও আজ নেব, কাল নেব, পরশু নেব, এইসব ভাবতে ভাবতেও এইটা আনা হচ্ছে না। তো আজকে ফাইনালি নিয়ে এলাম। আর এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল কদিন, তো আজকে এটা ফাইনালি নিয়ে আসা হলো। আর এর উপরে যে মাইক্রোওয়েভের কভারটা বানিয়েছিলাম সেই কভারটা খুঁজে পাচ্ছিলাম না, কালকে রাত্রে ফাইনালি খুঁজে পেয়েছি। তো দেখি মাইক্রোওয়েভটা আগে ভালো একটু ক্লিন করবো, ক্লিন করার পরে এটাও চেঞ্জ করে দেবো, কভারটা উপরে একটা কভার দিয়ে দেবো। প্রায় বাজতে চললো বলতে গেলে একটা, কারণ আমি বেরিয়েছি তখন প্রায় 11:30টার মতো বাজে, এমনিতে লেট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা শীতের দিনে না কোথায় দিয়ে সময় চলে যায়, রোদ চলে যায়, দিন বয়ে চলে যায়, মানে কিছুই বুঝি না আর কি, মানে এত বিচ্ছির লাগে শীতের দিনটা বলার মতো না। তো যাই হোক, আর এখানে রান্না বসে দিয়েছি, অলরেডি ভাত আমার নেমে গেছে, ডাল ওদিকে হচ্ছে, আর তার মাঝখানে বেশ অনেক থালা বাসন এলোমেলো অবস্থাতে রয়েছে, সমস্ত ধোয়া থালা বাসনই। তো ভাবলাম এই মুহূর্তে এগুলো আগে গুছিয়ে নিই, নয়তো রান্নাবান্না করতে গেলে না পুরো আরও ওই যে সমস্ত ধোয়া থালা বাসন থাকে সেগুলো এঁঠোকাটা বেশি পরিমাণে হয়ে যায়। আর আমি একদমই অল্প থালা বাসন নিয়ে কাজ করতে পারি না বলে এই সমস্যাটা একটু বেশি হয়। যা যা থালা বাসন থাকে হাতে কাছে সব কিছু নিয়েই কাজ করার চেষ্টা করি। এখানটা মাছ 2 পিস ভেজে নিচ্ছি, কাতলা মাছ। আদিও একদম মাছ খেতে চায় না, এর মধ্যে আদি আবার দেখে নিয়েছে মাছ, আমি মাছ খাবো না, পনির খাবো। আমি বলেছি পনির আজকে ঘরে নেই, পনির এখন আবার দোকানে আনতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আবার এমনিতে লেট হয়ে গেছে অনেক। তো সেই কারণে 2 পিস রান্না করলাম আর কি। আর এখানটা আলু ভাজি হচ্ছে, আর এখানটা ডাল, কারণ দেখলাম মাছ যদি না খায় ডাল আর আলু ভাজি দিয়ে খুব ভালো ওরা খায়। প্রত্যেকটা বাচ্চার ডাল আলু ভাজি পেলে আর কিছুই লাগে না, সেরকম আমার ছেলেরও ডাল আলু ভাজি পেলে আর কিচ্ছু লাগে না। কখন ডিমে অমলেটের কথাটা বলে, এমনি ডিমে অমলেট খেতেই চায় না, তারপরে আবার অমলেটের কথা বলবেও না কখনো। তো সেই কারণে আমি আবার মাছের ঝোলের এমনি ডাল তো করেইছিলাম, তারপরে আবার একটু আলু ভাজিও করে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এবার আমি চটজল দিয়ে আর কি বাসন যে কটা হলো সে কটা মেজে নিচ্ছি, কারণ জমি রাখলে জমানো হয়ে যায়, জানো তো প্রচুর পরিমাণ। আর আমার এমনি বললাম প্রচুর থালা বাসন লাগে, আর রান্না করতে করতে অনেক বাসন মেজে নিয়েছি। এই কটা বাসন নিয়ে তা ভেবো না, অনেক বাসন অলরেডি কিন্তু আমি মেজে নিয়েছি, আর এই কটা বাকি ছিল সে কটা আমি আবার মেজে নিলাম। মাজার পরে সিঙ্কটা এবার একটু ভালো করে ক্লিন করে নেবো, যেটা প্রত্যেক দিনের কাজ আর কি। তবে জানো তো বেশ সিঙ্কটা একটুখানি নোংরা টাইপের হয়েছে আর কি। আমি কোলগেট দিয়ে লবণ দিয়ে ক্লিন করে একদম চকচক করে, মানে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যতই সার্ফ সাবান ক্লিন করি না কেন, ওটা কিন্তু আমি মোটামুটি 10 দিন 12 দিন পরপর করি, তো সেটা করতে হবে। করলে একদম সিঙ্কটা চকচক করবে আর খুব ভালো লাগে, প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। যাই হোক, পুরো কিচেনটা ক্লিন করা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়েও দিই। পুরো কিচেন এতক্ষণ বসে যুদ্ধ করে ক্লিন করলাম, পুরো সিঙ্ক টিং সমস্ত কিছু কিন্তু ক্লিন, গ্যাস ওভেন পুরো একদম ক্লিন। এই যে সমস্ত জায়গা ভালো করে সার্ফ সাবান দিয়ে ক্লিন করলাম, নিচটাও কিন্তু পুরোপুরি আমার ক্লিন হয়ে গেছে। বাট এগুলো এখনও পর্যন্ত ভালো করে আর কি করতে পারলাম না। রাত্রেবেলা যখন কিচেন ক্লিন করবো আরেকবার, তখন এগুলো একবার করে নেব। তো চলো এবার স্নান করা যাক। স্নান করতে যাব, তো ভাবলাম আমাদের বেসিনটা মোটামুটি ক্লিন করাই ছিল, তারপরে ভাবলাম না একটুখানি ক্লিন করে দিই, তাহলে বেশি ভালো আর কি হবে। তো সে কারণে বেসিনটা একটু ক্লিন করে দিলাম, ক্লিন করে নিজের হাত থেকেও হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এবার যাবো সোজা স্নান করতে। অলরেডি অনেকটা পরিমাণে কিন্তু লেট হয়ে গেছে আমার। কি খবর সবার, কেমন আছে সবাই? বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আমাদের কলকাতাতেই। এত ঠান্ডায় 2-3 দিন ধরে, মোস্ট প্রবলি কালকে আজকে 2 দিন বেশি পড়েছে, পরশুদিন থেকে পড়তে শুরু করেছে। আর গ্রামের দিকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা, মা ফোন করেছিল, রীতিমতো কাঁপছে বললে চলে, যেটা হয় আর কি। গ্রামের দিকে গাছপালা পরিমাণ বেশি থাকে, এই কারণে ঠান্ডাটাও বেশি থাকে। তো কোথায় কীরকম ঠান্ডা পড়েছে সাবধানে থেকো, যাদের ছোটো ছোটো বাচ্চা আছে একদম মানে প্রচণ্ড পরিমাণে কেয়ার করো তাদেরকে, কারণ এই ঠান্ডাটা সাংঘাতিক পরিমাণে। আমার এই কদিন ঠান্ডা লেগে গেল, যা অবস্থা হয়েছিল আমার আমি জানি, মানে কি কষ্ট পেয়েছি কটা দিন। এই 2 দিন ধরে একটু ভালো আছি। যাই হোক, রাত্রেবেলা আজকে সন্ধ্যার পর থেকে ব্লগিং করতে পারিনি, গিয়েছিলাম একটুখানি বাজারে গিয়ে আটা আনতে হলো, আটাটা শেষ হয়ে গেছিলো, তারপর ধনেপাতা শেষ হয়ে গেছিলো। আর শীতের দিনে এমন একটা সবজি ধনেপাতা যা সমস্ত কিছুতে মোটামুটি মানুষ দিয়ে খায়, আর ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে, সেটা আমি ভালো করে ধুয়ে কন্টেনার রেখে দিই মোটামুটি সমস্ত তরকারিতে, মানে সব তরকারিতে না, যেগুলো দেওয়া যায় আর কি দিই। তো শেষ হয়ে গেছিলো, ওটা আনতে গেলাম। রাত্রেবেলা হবে আলুর পরোটা। ও রাত্রে ফোন করলো, ও আসছে, আজকে আসার কথা ছিল না, ও আসছে, মানে আমার হাজব্যান্ড আসছে।
তো বলছে আলু পরোটা, কালকেও বলেছিল আলু পরোটা করার কথা রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা আলু পরোটা করিনি, আমার ইচ্ছে করছিল না, এখনও ইচ্ছে করছিল না, বাট আমাকে করতে হবে, কারণ কদিন আমি বারণ করবো না করে কদিন বারণ করা যায়। আলুর পরোটা হবে, আর তার সঙ্গে দেখি জিরা আলু যদি পারি করবো। ওটাতে না যে আমচুর পাউডার দেওয়া যায়, একটুখানি বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে তোমার চিলি ফ্লেক্স নিয়ে এলাম, আর এটা হচ্ছে তোমার এভারেস্টের চাট মশলা নিলাম, যার আমচুর পাউডারটা কোথাও পেলাম না। এটা কি আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা যারা আমার মাল্টি ফ্লেভার চ্যানেলটা ফলো করেছো অলরেডি বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে বাদামের খাজা, যেটা কিনা আমরা ট্রেনে কিনি না, আমরা ট্রেনে উঠলেই খাজা গজা তো কিনেই থাকি। তো বাদামের যে খাজাগুলো হয় আর কি, সেই খাজা হচ্ছে এটা। হাতে কালার মেখেছি, এসে দেখি আদিও মই ঘরে কালার করছে, আমি কালার টেনে নিয়েছি, হাতে আমার জামায় কালার লেগে গেছে। যাই হোক, সেই বাদামের খাজা আওয়াজ পাচ্ছ আশা করছি, ভাঙার প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। এটা হচ্ছে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ট্রাই করব। আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে এর মধ্যে কিন্তু গুড ফ্যাট আছে, এটা চীনাবাদাম পুরোপুরি, আর গুড় দিয়ে, হ্যাঁ আর গুড় দিয়ে করেছি, এটার মধ্যে কোনো ক্ষতি কিছু হবে না, চিনি হলে একটু ক্ষতি হয়। তো এটা কি করে বানিয়েছি অবশ্যই মাল্টি ফ্লেভার চ্যানেলটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। সত্যি ক্রিস্পি হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, আমি ভাবতেও পারিনি যে এত টেস্ট হবে, প্রথম দিনে বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। ওটা ওর থেকেও বেস্ট হয়েছে, তোমার চালের মধ্যে একটু ঘি অ্যাড করতে পারো, আর নয়তো এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো। এক্ষুনি যেত, সত্যি ভালো হয়েছে, একদম পারফেক্ট। শেষ করে দেবে কি হলো, অলরেডি কিন্তু একটা কন্টেনার ফাঁকা করে দিয়েছে, আরো এইটুকু রয়েছে অবশিষ্ট, এইটুকু যদি খেয়ে নেয় কেমন লাগবে। দাদা পাপা আসো, পাপাকে দে। আলুর পরোটা এই শীতের দিনে একটা স্পেশাল খাবার বলতে গেলে চলে। আলুর পরোটা সবসময় যেন স্পেশাল, সবার কাছে মনে হয় স্পেশাল। আর এখানটা আলু আমি ছুলে নিচ্ছি, আর টুকটুক করে গান করছি, গানে এটা না মিউট করি রেখে দিয়েছি আর কি। তো যাই হোক, আর তোমরা হয়তো বুঝতে পারছো না যেহেতু আমি ভয়েস ওভার করেছি তার উপরে। আর এখানটা আলু ভালো করে ছুলে নিয়ে বেশ খানিকটা পরিমাণে আলু দিয়েছি, কারণ এর আগের দিনে আলু পরোটা করেছিলাম, আলুর পুরটা না একটু কম হয়ে গেছিলো, সেই কারণে আজকে বেশ অনেকটা পরিমাণে আলু আমি দিলাম। এবার আলুটা সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নেওয়ার পরে তখন মনে হলো মানে বেশি করে দিয়েছিলাম, তারপরে মনে হলো যে না একটু দিলে ভালো হতো, কারণ করব হচ্ছে জিরা আলু, বেশ অনেকদিন করা হয় না জিরা আলুটা। তো এখানটা আলু নামিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণে, আর বাদবাকি পরিমাণ ভেবেছিলাম যে রেখে দেবো, সেইটুকু হচ্ছে জিরা আলু করবো, তো সেইটুকু হয়নি, সবটুকু নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা স্ম্যাশ করে নেব, স্ম্যাশ করে নিয়ে তারপর আলু পরোটা নর্মালি যেভাবে সবাই করে থাকে সেইভাবে করব। তবে আমি যেভাবে করি এর আগে আমি শেয়ার করেছি, আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা আমি দিয়ে দেবো সর্ষে তেল দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে থেতো করে রাখা রসুন। আমি রসুন কিন্তু পেস্ট কখনোই দেবো না, এবং নর্মালি আলুর পরোটাতে রসুন দিলে একদমই রসুন কখনোই পেস্ট করে দিতে নেই। আর হ্যাঁ, আমার কড়াইটা কিন্তু বেশ পরিমাণে তেতে গেছিলো তেলটাও, সে কারণে রসুনটা কিন্তু একটু বেশিই তেতে গেছে। যখন দেখবে তেল একদমই তেতে গেছে রসুন দেওয়ার আগে অবশ্যই তাহলে কিন্তু গ্যাস ফ্লেমটা একদম অফ করে নিয়ে রসুনটা তাহলে দেবে, তাহলে পুড়ে যাবে। রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তোমরা যারা একদম প্রথমবার করছো সেই মতো অবস্থা বলো, রসুন যেন তা বলে কোনো মতে কিন্তু কাঁচা না থাকে, কাঁচা থাকলে কিন্তু একদমই ফ্লেভার ভালো আসবে না, খেতে কিন্তু ভীষণই খারাপ লাগবে। বেশ পরিমাণে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কারণ আলু পরোটা ঝাল খেতেই আমরা অভ্যস্ত। আর একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদের পরিমাণ বেশি দিলে কিন্তু চলবে না, ওই যে বাঙালি লঙ্কা দিয়ে ডোলে হলুদ লম্বন যা আছে মশলা দিয়ে খেতে আমরা বেশি পছন্দ করি, সে কারণে দিয়ে দিলাম একটুখানি হলুদ, আদারওয়াইজ খুব একটা হলুদ কিন্তু দিতে হয় না। এখানটায় আমার রোস্টেড যে জিরে ধনে আর শুকনো লঙ্কা যে পাউডারটা করে রাখি আমি সেটাই দিয়ে দেবো। আর এটা কিন্তু একদম কম দেবো সেটা কখনোই বলবো না, বেশ পরিমাণে দিতে হবে। এবার ব্যাস দিয়ে ভালো করে এবার নাড়তে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার হাত ব্যথা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকো, তাহলেই তোমার মোটামুটি রেডি হয়ে যাবে আলুর পরোটা।
পরোটার পুর। এবার দিয়ে দেবো নামানোর আগে একটুখানি চিলি ফ্লেক্স, আর অবশ্যই দেবো বেশ পরিমাণে কিন্তু ধনে পাতা বেশি করে দিলে, আর যদি তুমি ওখানটা হচ্ছে রসুন যদি একটু বেশি মাত্রায় দাও তাহলে দেখবে আলুর পরোটার যে একটা স্বাদ বা কি বলবো, এটা আলাদাই লাগে খেতে, অনেক অনেক বেশি ভালো লাগে। অনেককে দেখেছি অল্প পরিমাণে ধনে পাতা অল্প পরিমাণে রসুন দেয়, বাট আজকে আমি যেভাবে করলাম এইভাবে যদি করতে পারো দেখবে ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা, ব্যাস। আলুর পরোটা গ্যাসটা অফ করে দিইনি। আলু পরোটা করার জন্য পুরো আমার রেডি, কিন্তু আমার কিচেনের অবস্থা একবার দেখো। ধনে পাতা কাটলাম, আলু ছুলাম, এটা ওটা করার জন্য পুরো সেলফটা একদম মেসি রয়েছে। যাই হোক, একবারে করে তারপরে ক্লিন করবো। আলুর পরোটা করতে গেলে না পুরো হাত ব্যথা হয়ে যায় আমার। অ্যাকচুয়ালি এটা মানে কি বলবো, মানে নাড়তে গেলে না ঠিক মানে কমফোর্টেবল নাড়তে পারি না, কড়াই এঁকে বেঁকে যাচ্ছে, এই কড়াই পড়ে যাচ্ছে, খুব অসুবিধা হয়। হাত আমার অনেকক্ষণ ধরে নাড়তে হয়, হাত একদম ব্যথা হয়ে গেছে। যাই হোক, আর এখানটা আলু আমি আলাদা করে আবার সেদ্ধ করেছি। আমি বেশি করে সেদ্ধ করেছিলাম, তারপর দেখলাম আলুর পুর করার জন্য পুরটা কম হয়ে যাবে ওখান থেকে আলু নিলে। পরে আবার আমি আলু সেদ্ধ করে ঠান্ডা জল একটুখানি আবার ভিজে রেখেছিলাম, যাতে একদম নরম না হয়ে যায় আলুটা। সেদ্ধ করাটা বেশি হয়ে গেছে সেই কারণে। এটা দিয়ে বানাবো একটু আলু জিরা, মানে জিরা আলু যেটা আর কি, তো সেইটা বানাবো। অল্প পরিমাণে করবো, কারণ আলুর পরোটা করতে মানে যে কোনো মানে পুর ভরা পরোটা করতে গেলে না আমার ঘরে মানে শুধু গরম পরোটাই খেয়ে না। মানে আগের দিন মূলোর পরোটা করেছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম কিনা খেয়াল নেই, করিনি। তো মূলোর পরোটা করার পরে মানে আমি সেদিনকে করেছিলাম, আমাদের ছোলার ডাল ছিল, ছোলার ডাল দিয়ে মানে খাবো, তো ছোলার ডাল আর সে পড়েই রয়েছে, সম্পূর্ণ ওরা এমনি খেয়ে নিয়েছে। আলুর পরোটা করলে তো কোনো কথা নেই, এমনি গরম গরম খেয়ে নেয়। আর যাই হোক, তো এই কারণে অল্প পরিমাণ জিরা আলু করবো। জিরা আলু করার জন্য সর্ষে তেল অবশ্যই দেবে, সর্ষে তেলে বেশি টেস্ট হয়। বেশ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, নামটাই তো জিরা আলু, তো অতএব দিতে হবে বেশি পরিমাণে। এখানটা দিলাম সেদ্ধ করে রাখা আলু, কেটে নিয়েছিলাম, একদম বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না। আলুটা দিয়ে দিলাম, আর জিরের পরিমাণটা আশা করি তোমরা বুঝতে পারছো কতটা দেওয়া হয়েছে। ব্যাস, এটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, আর এটা দিয়ে বেশি একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর যেটা মাস্ট ধনে গুঁড়োটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে। জিরে গুঁড়োটা তোমরা না চাইলেও দিতে পারো, বাট তোমরা ধনে গুঁড়োটা বেশি পরিমাণে দেবে। চিলি ফ্লেক্স দিয়ে দেবে, নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমচুর পাউডার যায় কিন্তু অবশ্যই, কিন্তু আমচুর পাউডারটা আমার ঘরে নেই বলে আমি দিলাম না। হ্যাঁ, নামানোর পরে অবশ্যই তোমরা কিন্তু লেবু অ্যাড করবে, লেবু না দিলে কিন্তু এই জিরা আলুর কোনো ফ্লেভার তোমরা বা টেস্ট কোনোটাই পাবে না। তো নামানোর পরে অবশ্যই কিন্তু আমি লেবু অ্যাড করেছিলাম। এখানটা জিরা আলু পুরো রেডি, আর এটা করতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট, হার্ডলি 7 মিনিটও লাগে না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর এর মধ্যে কোনো জল যাবে না। আর এর মধ্যে এখন অ্যাড করব লেবুর রস, একটু বেশি পরিমাণে করব, নামানোর পরেই লেবুর রস অ্যাড করতে হয়। আর এই যে এখানটা তো আমার পুরো রেডি, আটা মাখা এখানটাও হয়ে গেছে, এটাও রেডি। ব্যাস, এখন গরমা গরম পরোটাগুলো শুধু ভাজলেই হয়ে যায়। লেবু নিয়ে এসেছি, এবার লেবুর রসটা উপর দিয়ে দেবো। লেবুর রসটা একটু বেশি পরিমাণেই দেবো, ওটা নামিয়ে রাখি, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। 5 মিনিট রেস্ট নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। এসে এবার পুর ভরবো আর কি আটার ভেতরে। তো কি বলো তো, মানে আটা লেচিটা না একটুখানি মোটা টাইপের নেবে, আর পুরটা যত তুমি দেবে তত বেশি টেস্ট হবে, এটা আমরা সবাই জানি। যে কোনো পুর মানে পুর ভরা পরোটা করতে চাইলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পুরটা বেশি পরিমাণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এখানটা অনেকটা পরিমাণে পুর দিয়েছে দেখতে পাচ্ছ। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে গোল করে এবার রেখে দেবো মোটামুটি আরও 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু সেট হবে এবং আলুর পরোটা কিন্তু একদমই ফেটে যাবে না। এখানটা কেক নিয়ে এসেছে, বার্থডে বয়ের কেক, বার্থডে বয় কেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ তুষার। তো আদিওমের জন্য কেক পাঠিয়েছে, তুষারের আজকে বার্থডে ছিল। তুষার হলো আমার একটা ভাই, বা ভাইয়ের মতো বলতে, ভাইয়ের মতো না ভাই বলতে পারো। নাও কেক খেয়ে নাও, পাপা আসলে মাত্র নিয়ে এসে। গলার রুমালটা সরাও। নাও খেয়ে নাও। ডোর ভিতরে আমার আলুর পুর ভরা হয়ে গেছে। এখানটায় যে কটা আছে, 1 2 3 4 5 6 7টা আছে, আরও 3টে রয়েছে ওই বাটিতে, আর একটা প্লেটে, বাটি নয় সরি প্লেটে। আর এখানে তাও বসে দিয়েছি, তো গরমা গরম ভাজবো আর খাবো।
বেলেছি এক ফোঁটা কিন্তু পুর বের হয়নি, পুরো ভেতরে আছে পুর। তো আমি যে প্রসেসে করি এই প্রসেসটা করলে কিন্তু পুর কখনোই বের হবে না। আর ঠান্ডা হবে পুরোপুরি, তারপরে কিন্তু পুরটা দিতে হবে, মানে পুর গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। দেখো এক ফোঁটা এদিকেও না এদিকেও না, কোনো দিকে কিন্তু পুর বেরিয়ে যায়নি। আর এখানটায় দিয়ে দিয়েছি, এবার দেবো তেল। আগে এমনি একটু ভাজি হবে, তারপরে দেবো এবার তেল। এত সুন্দর ফুলেছে আলুর পরোটা, মানে কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ। আমি যতবারই আলুর পরোটা করি না কেন এরকমই ফুলে যায়। দেখতেই পেলে যে আলুর পরোটাগুলো কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই ফুলেছে যথারীতি। অনেকটা বড় বড় হয়েছে পরোটা, মোটা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ফুলেছে। আমি যে প্রসেসে করলাম এই প্রসেসে যদি তোমরা করে থাকো, নতুন তোমরা যারা করতে চাইছো, তো দেখবে প্রত্যেকটা পরোটাই ফুলছে। তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত রেখে দিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আদিওমের পাপা আদিওমকে ছুরি দিয়ে না মানে কেটে কেটে খাওয়া শেখাচ্ছে। তো চলো এখানটা ব্লগ এন্ড করছি, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।